আজ ছুটির দিন। অন্যদের ছুটি থাকলেও দোলা আর ইরার ছুটি নেই। শুভ আজ বাড়ি থাকে, তাই ইরা দিদির সাথে আগেই কথা বলে ঠিক করেছিল ছুটির দিনে সে নিজের ঘরের কিছু কাজ গুছিয়ে একটু দেরিতে আসবে। কিন্তু আজ একটু তাড়া আছে। গতকাল যে কাজটা হয়েছে আজও সেই কাজ দিদির বাড়িতে হবে, তাই ইরাকে জলদি যেতে বলেছে দিদি। শুভ নিজেও চাকরি করে, তাই এসব ব্যাপার ভালোই বোঝে, তাই সে কিছু বলেনি। আর কাল দিদি অনেক খাবার আর মিষ্টি দিয়ে দিয়েছিল। বাচ্চারা সেগুলো খাবে ঠিকই, কিন্তু শুভর ছুটির দিন সকালে একটু গরম গরম ভাত চাই। ইরা তাই তাড়াতাড়ি হাত চালায়, ভাতের হাঁড়িতে জল দিয়ে তার মধ্যে আলু দিয়ে দেয়, আর একই হাঁড়িতে একটা সুতির কাপড়ের মধ্যে একটু মসুরের ডাল আর কিছুটা রসুন আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একটা পোটলা করে দিয়ে দেয়। কিছুটা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে রাখে, একবার ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে দেয়। গরম ভাত থালায় বেড়ে দিয়ে পোটলার মধ্যে থেকে ডাল সেদ্ধ নিয়ে নেয়, সাথে আলু সেদ্ধ, পেঁয়াজ, মরিচ আর কিছুটা সরিষার তেল দিয়ে মেখে নেয়। শুভর সামনে থালাটা দিয়ে ইরা কাপড় বদলে নেয়। সে যতই রান্নার লোক হোক না কেন, একটু পরিপাটি হয়ে থাকা ওর অভ্যেস। শুভ ইরার হাত ধরে ওকে পাশে বসায়, ভাত মেখে আগে ইরাকে খাইয়ে দেয়। মেয়েটা নিজের যত্ন নিতে ভুলে গেছে, তাই এই খেয়ালটা তো তারই রাখতে হবে। ইরা আড়ালে চোখের জল মুছে কিছু কিছু মুহূর্তর কোনো নাম হয় না, থাকে শুধু আবেশ। দোলা আরও আগে বেরিয়ে গেছে, তাই দিশা ওর ঘরে আছে। বাবাই আর দিশা এখনও শুয়ে আছে। গতকালকের আনা খাবার টেবিলের উপর রেখে ইরা বেরিয়ে আসে। সকাল প্রায় 10টা। বসার ঘরে প্রায় 7-8 জন চলে এসেছে। রায়ান দাদা আর দিদি ওদের সাথে কথা বলে সব বুঝিয়ে দিচ্ছে। ইরা আগে রান্নাঘরে ঢুকে সবার জন্য চায়ের জল বসায়। দিয়া এসে বলে যায় ও এখনো কিছু খায়নি। ইরা দিদির উপর একটু কপট রাগ দেখায়। এত বেলা পর্যন্ত না খেয়ে থাকা তার একটুও ঠিক হয়নি, তাই ইরা তাড়াতাড়ি একটা বাটিতে কিছুটা চিড়ে ধুয়ে দুধ, আম, কলা আর উপর থেকে কয়েকটা খেজুর টুকরো করে দিয়ে মেখে দেয়। দিদির কলিগরা দেখে বলে এটা নাকি এক বাটি পুষ্টি। ইরা অবশ্য এত কিছু বোঝে না। ছোটবেলায় স্কুলে যাওয়ার সময় মা এভাবে মেখে খাইয়ে দিত, বলতো সারাদিন আর খিদে লাগবে না। বাবাইকেও মাঝে মাঝে এভাবে বানিয়ে দেয়, তবে সব ফল তো আর দিতে পারে না, শুধু কলা আর দুধ দেয়। ইরা এখন নিজেও 1 কাপ চা খায়। দিদি অভ্যেসটা খারাপ করে দিয়েছে। চা নিয়ে টেবিলের একপাশে বসেছে, দিদিও আছে, তবে হাতে কাগজপত্র নিয়ে বসেছে। যাদের অনুষ্ঠান তারা নাকি আজ আসবে খাবারের মেনু ঠিক করতে। দিদি একটা বড় লিস্ট করছে খাবারের, মুখে বলে বলে কাগজে লিখে নিচ্ছে এতগুলো খাবার একটা অনুষ্ঠানের জন্য। এর অর্ধেকের বেশি তো ইরা নামই শোনেনি। সত্যি মানুষের শখের দাম 16 আনা। যেখানে 2 বেলা সারা মাস খাবার জোগাড় করার জন্য ইরার কাজ করতে হচ্ছে, সেখানে প্রায় 200 মানুষের একবেলার খাবারের খরচ দাঁড়াবে প্রায় লাখ টাকা। ইরা একটু সময় নিয়ে দিদিকে জিজ্ঞেস করে আজ কি রান্না করবে। দিয়া বলে আজকে দুপুরেও বাইরে থেকে খাবার আসবে, তুই শুধু রাতের জন্য একটা মাছের ঝোল করে রেখে দিবি। আর কিছুক্ষণ পর একজন গেস্ট আসবে, তার জন্য একটু চা মিষ্টি গুছিয়ে দিতে হবে। আসলে একে তো অনুষ্ঠানটার বেশি দিন বাকি নেই, তার উপর তারা খুব ব্যস্ত, তাই মিটিংটা বাড়িতেই করতে হচ্ছে। আজকে খাবারের মেনু আর বাকি সব আয়োজন তাদের মুখে বলে বা ছবিতে দেখানো হবে। তারপর তাদের পছন্দ হলে বাকি কাজ হবে, এর নাম প্রেজেন্টেশন। ইরা কি বুঝলো জানে না, তবুও মাথা নাড়ালো, কিন্তু একটা কথা না বলে পারলো না। রোজ রোজ বাইরে থেকে কিনে খেলে তোমার শরীর খারাপ করবে না? তার চেয়ে ভালো আমি ঘরে বিরিয়ানি রান্না করি। দিয়া ঘাড় ঘুরিয়ে ইরার দিকে তাকায়, তুই বিরিয়ানিও করতে পারিস? ইরা একটু লজ্জা পেয়ে বলে বাবার খুব পছন্দের খাবার, তাই শিখেছি। দিয়া ওর কাছে এসে বলে ঠিক আছে, আজ তাহলে আমাদের বিরিয়ানি পার্টি, আর কাজটা যদি পেয়ে যাই তাহলে তোকে আমি পিৎজা পার্টি দেব। ইরা হেসে রান্নাঘরে ঢুকে যায়। মাত্র কয়েকটা দিনে কিন্তু মেয়েটা এত আপন হয়ে গেছে, দিয়ার মনে হাজার স্বপ্ন উকি দেয়। ইরাকে সে কিছুতেই হাতছাড়া করতে পারবে না। ইরা তাড়াতাড়ি রান্নাঘরে যায়। অতিথি আপ্যায়নের জন্য অনেক ধরনের মিষ্টি আর ফল আনা হয়েছে, তাই সে নিয়ে চিন্তা নেই। রান্না করবে বলে তো দিয়েছে, কিন্তু বিরিয়ানির মশলা তো নেই। বাড়িতে যতবারই সে রান্না করেছে, শুভ বাজার থেকে বিরিয়ানির মশলা এনে দিয়েছে। আজ কিভাবে করবে এটা শুধু তার না, দিদিরও সম্মানের ব্যাপার। সে আগ বাড়িয়ে বাইরের খাবার আনতে না করেছে। এখন যদি ভালো রান্না না হয়, ওর কথার দামটাই থাকবে না। নিশ্চিন্তপুরে ইরাদের বাড়ি 2 বাড়ি পরে চম্পাদের বাড়ি। চম্পা ইরার সই একসাথে বড় হয়ে উঠেছে। চম্পার মা রাহেলা চাচি বিরিয়ানি রান্নায় সারা গ্রামে তার নাম। ছোট ঈদের সময় চাচি আশেপাশের সব বাচ্চাদের দাওয়াত দিতেন। 2 দিন আগে চাচি সুবলদার হাতে একটা বড় বাজারের ফর্দ ধরিয়ে দিতেন, কারণ চাচা গ্রামের বাইরে বেশি যেতেন না। সুবলদা তাই একমাত্র ভরসা। সে প্রায় প্রতিদিন গঞ্জে যায়। কি নেই সেই ফর্দে? বড় এলাচ, ছোট এলাচ, শাহি জিরা, বাদাম, কিশমিশ, গোলমরিচ, তেজপাতা, লবঙ্গ, ধনিয়া, মিঠা আতর, গোলাপ জল, কিছুই বাদ নেই। সুবলদাকে বারবার বলে দেয় কোনো কিছু যেন বাদ না যায়। চাচি বাইরের উঠানে তোলা আগুনে একটা বড় ডেকচিতে রান্না বসাতো। তার আগে সব মশলা একটু টেলে নিয়ে একটা গুঁড়া তৈরি করত, আর এক চুলায় বড় বড় আলু সেদ্ধ বসাতো।
ইরা একটু বড় হওয়ার পর চম্পার সাথে হাতে হাত দিত, চাচিকে রান্নায় সাহায্য করত। সেই রান্নার গন্ধে সারা পাড়া ভরে উঠত। যে বাড়িতে অন্য রান্না হতো তারাও চাচির দোরগোড়ায় চলে আসতো। কলা পাতায় পাত পারতো সবার একসাথে। গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানির সাথে এক টুকরো লেবু আর কাঁচা মরিচ, আহ কি তৃপ্তি নিয়ে খাওয়া হতো সকলের। এখানে তো এত কিছু নেই, তাই প্যাকেট মশলাই ভরসা। তারপরও সে মূল রান্নায় চলে যায়। হাতে যেটুকু বেশি সময় নেয় তাই একটু ঝটপট সব গুছিয়ে নেয়। ফ্রিজ থেকে কয়েকটা মুরগির মাংসের প্যাকেট বের করে হালকা গরম জলে ভিজিয়ে দেয়। আরেকদিকে পোলাওয়ের চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখে। কলিং বেলের শব্দে আঁতকে ওঠে। ইরা অতিথি কি এখন চলে এসেছে? না, দোলা এসেছে। দোলাকে দেখে ইরা স্বস্তি পায়। ইরাকে সব বিপদ থেকে উদ্ধার করার জন্য দোলা সবসময় হাজির থাকে। ইরা দোলাকে ডেকে বলে একটা মশলার প্যাকেট এনে দিতে। দোলা আবার বেরিয়ে যায়। দিয়া একবার কাজে ঢুকে গেলে আর কোনো দিকে খেয়াল থাকে না ওর। আর রান্নাঘরে যেহেতু ইরা আছে তাই সে একটু বেশি নির্ভর। ইরা চুলায় একটু বড় সাইজের একটা হাঁড়ি বসায়। কিছুক্ষণের মধ্যে দোলা ফিরে আসে, হাতে রোস্টের মশলার প্যাকেট। ইরা এটা দিয়ে আজ রান্না করবে। নিজের হাতের ওপর ওর ভরসা আছে। প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ ভেজে কিছুটা আলাদা করে রাখে। তারপর তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেয়। ঘরে টক দই নেই, তাই গরম দুধে লেবুর রস দিয়ে কিছুটা টক দই বানিয়ে নেয়। তারপর সেই বাটিতে প্যাকেট মশলা, লাল মরিচ গুঁড়া, জিরা, কিছুটা গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেয়। চুলার আঁচ কমিয়ে মশলাটা দিয়ে অল্প গরম জল দিয়ে 2-3 বার কষিয়ে নেয়। হাতের কাছে টমেটো সস ছিল, সেটাও দিয়ে দেয়। এরপর মাংসটা দিয়ে দেয়। একটু সময় ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢেকে দেয়, মাংস অল্প সেদ্ধ হওয়ার জন্য। তারপর জল ঝরিয়ে রাখা চাল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল আর দুধ দিয়ে দেয়। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ, লবণ আর চিনি দেয়। মাংস আর চাল ফুটে এলে চুলা বন্ধ করে দেয়। এর মধ্যে একে একে ঘি, পেঁয়াজ, বেরেস্তা, কিশমিশ আর কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। অন্য পাশের চুলায় আগে থেকে একটা তাওয়া গরমে বসিয়েছিল, তার উপর হাঁড়িটা তুলে দেয়। এবার প্রায় আধ ঘন্টা অল্প আছে দমে থাকবে। ইরা ঘামে ভেজা মুখ মুছে ডাইনিং রুমে এসে দাঁড়ায়। বাড়িতে খুব তোড় জোড় চলছে। কেউ ঘর গুছিয়ে রাখছে তো কেউ কাগজপত্র গুছিয়ে নিচ্ছে। কয়েকজন ভেতরের ঘরে বসে আছে। দিদি একটা হালকা নীল রঙের শাড়ি পরে আছে, খুব মিষ্টি লাগছে দিদিকে। আজকের প্রেজেন্টেশন দিদি আর দাদা দেবে। অতিথি চলে এসেছে, একজন ভদ্রলোক আর একজন সুশ্রী ভদ্র মহিলা। তাদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। দিয়া তাদের অভ্যর্থনা জানিয়ে বসার ঘরে বসায়। ইরা তাড়াতাড়ি একটু লেবুর শরবত আর বাকি সব কিছু সুন্দর করে প্লেটে সাজিয়ে দেয়। দিদির একজন সহকারী ট্রেটা বসার ঘরে দিয়ে আসে। সবাই পাশের ঘরে বসে আছে। দোলা কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। ইরা এক কোণায় বসে আছে। বসার ঘরের সব কথা তার কানে আসছে। ভদ্রলোকের সাজানোর থিমটা খুব পছন্দ হয়েছে। অনুষ্ঠানের জায়গাটাও ভালো লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছে খাবারের মেনু নিয়ে। দিয়া প্রায় 10-12 রকমের খাবারের নাম বলেছে, কিন্তু তারা বলছে নতুনত্ব কিছু চাই। রায়ান দাদা ইন্ডিয়ান, চাইনিজ কত ধরনের খাবারের নাম বলেছে। ভদ্রমহিলা তো বলেই দিলেন সবাই এক রকম করে, আমরা আলাদা কিছু করতে চাইছি। ইরার সামনে কাগজ কলম রাখা আছে। সে গোটা গোটা হাতে কয়েকটা খাবারের নাম লেখে। ওর কাছে মনে হচ্ছে সবাই যেখানে বিদেশি খাবার করে তারা সেখানে দেশি খাবার করতে পারে। দিয়া খাবারের জল নিতে এই ঘরে আসে। ইরা দিদির হাতে কাগজটা তুলে দেয়। ইরা কাগজে চোখ বুলিয়ে নিয়ে হাঁ হয়ে যায়। এই মেয়েটার আর কত কি গুণ আছে। দিয়া এবার আত্মবিশ্বাসী হয়ে বসার ঘরে যায়। আমরা বসে খাবারের আয়োজন করব। প্রথমে গরম গরম লুচি, সবজি, সাথে চিকেন ঝাল ফ্রাই। পরে সাদা পোলাও, চিকেন ফ্রাই অথবা ফিশ ফ্রাই, মাটন কষা আর চাটনি। যেহেতু জন্মদিন তাই শেষ পাতে পায়েস। আর বাচ্চাদের জন্য আইসক্রিম আর চকলেট কাউন্টার থাকবে। কেমন হবে? দিয়া শুধু ইরার বলা বাংলা নামগুলো ইংরেজিতে বলছে, আর কিছু না। রায়ান দিয়ার কথাগুলো শুনে চুপ হয়ে যায়। এইগুলো তো তাদের লিস্টে ছিল না, তবে খুব ভালো আইডিয়া। তারা এক কথায় হ্যাঁ বলেছে। এই খাবারই হবে তাদের মেয়ের জন্মদিনে। দিয়া আর রায়ানের মুখে প্রাপ্তির হাসি। এতক্ষণ কেউ খেয়াল করেনি সারা বাড়ি বিরিয়ানির গন্ধে ভরে আছে। ইরা হাড়ির মুখ খুলে একটু লবণ চেক করছিল, আর তাতে এই অবস্থা। ভদ্রলোক নিজে থেকে প্রশ্ন করে, আপনাদের কি নিজস্ব ক্যাটারিং সার্ভিস আছে? আমার কিন্তু সবচেয়ে বেস্ট খাবার চাই। দিয়া বলে, আপনারা একটু বসুন, আমি আসছি। দিয়ার মাথায় আবার কি ঘুরছে। রায়ানের কপালে চিন্তার ছাপ।
দিয়া রান্নাঘরের দিকে যায়। ইরা একপাশে দাঁড়ানো ছিল। দিয়া ওকে জড়িয়ে ধরে। তুই সত্যি জিনিয়াস, আজকে তোর আরেকটা পরীক্ষা আছে, দেখি পাশ করতে পারিস কিনা। দিদির কথার মাথা মুন্ডু ইরা কিছুই বুঝলো না, শুধু দেখলো দিদি ওর রান্না করা বিরিয়ানিটা প্লেটে সুন্দর করে সাজিয়ে বসার ঘরে নিয়ে যাচ্ছে। দিদির মনে হয় মাথা ঠিক নেই, এত গণ্যমান্য অতিথিদের কেউ এই রান্না দেয়। দিয়া প্লেটটা টেবিলের ওপর রেখে বলে, একটু টেস্ট করে দেখতে পারে, যদি পছন্দ হয় তাহলে এই শেফকে এই রান্নার দায়িত্ব দেব। ভদ্রমহিলা আগে প্লেটটা তুলে নেয়। দেখতে বিরিয়ানির মতো হলেও স্বাদটা বেশ অন্যরকম। তেল মশলার পরিমিত ব্যবহার আর সাথে সুন্দর গন্ধ, আর স্বাদেও দারুণ। বিভিন্ন রেস্টুরেন্টে তিনি খেয়েছেন, কিন্তু এমন খাবার খাওয়া হয়নি। তিনি তার স্বামীকে চোখে ইশারা করেন নেওয়ার জন্য। তার চোখ মুখেও একই অভিব্যক্তি। এবার ফলাফলের পালা। দিয়া ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে আছে। আমার মেয়ের জন্মদিনে এই আইটেমটাও চাই, আর আপনাদের এই শেফকে কাজটা দেবেন। দিয়া একটা চওড়া হাসি এনে বলে, অবশ্যই। বেলা প্রায় 2টো বাজতে চলল। দিয়ার বাড়িতে বিরিয়ানির হাঁড়ি নিয়ে কাড়াকাড়ি অবস্থা। কেউ বলছে আমি আর একটু নেব, তো কেউ বলছে আমার কম পড়েছে। সব দোষ ইরার, এত ভালো রান্না কেউ করে। কিন্তু ইরার মন উসখুস করছে। বাড়িতে হয়তো সবাই না খেয়ে ওর জন্য অপেক্ষা করছে। সে দিদিকে খুঁজছে, তাকে বলেই বেরিয়ে যাবে, কিন্তু দিয়া কোথায়? যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পার্টনারের সঙ্গে আলোচনা করা ব্যবসার নিয়ম। দিয়া তাই রায়ানের সাথে দরজা বন্ধ করে কথা বলছে। দিয়ার মনের সঙ্গে যদি রায়ান একমত হয় তাহলেই একটা নতুন কিছু হবে। দিয়ার বিচক্ষণতার উপর রায়ানের বিশ্বাস আছে, আর ইরার গুণের উপর ভরসা আছে। তাই রায়ানের সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগলো না। সবটা শুনে হ্যাঁ বলে ঘর থেকে বেরিয়ে আসে। দিয়া নিশ্চিত মনে ইরার সামনে এসে দাঁড়ায়। ইরা, তুই কি আমাদের সাথে কাজ করবি? ইরা অবাক হয়ে এই কথা শুনে সে বলে, আমি তোমার সাথেই আছি দিদি। এভাবে না, কাগজে কলমে আমার অফিসের একজন হয়ে আমাদের ক্যাটারিংয়ের হেড হিসেবে তোকে আমরা চাই। আমার কাছে 2জন শেফ আছে, কিন্তু তারা তোর মতো গুণী না। ওর রান্না সম্পর্কে পড়াশোনা করে হাতে কলমে শিখে কাজ করছে, কিন্তু এই কাজটা ভালোবেসে করিস তুই, এটা সম্পর্কে তোর অগাধ জ্ঞান আছে। রান্নায় কেউ তোর ধারে কাছে আসতে পারবে না। আমি চাই তুই আমার অফিসে কাজ করবি, অন্য সবার মতোই মাথা উঁচু করে বাঁচবি। সপ্তর্ষির মায়ের পরিচয় একজন রাঁধুনি বা কাজের লোক না, একজন অসাধারণ রাঁধুনি বা শেফ। কথাগুলো শুনে ইরার গায়ে কাটা দেয়। কি বলছে দিদি এসব? সে তো বেশি দূর পড়াশোনা করতে পারেনি, শুধু কাজ চালানোর মতো জ্ঞান ওর আছে। আর নিত্য নতুন রান্নার কিছুই সে জানে না। মায়ের কাছ থেকে পুরনো দিনের কিছু রান্না শিখেছিল, আর বিয়ের পর বাড়িতে কয়েকজন ছিল, তাদের কাছে কিছু শিখেছে। রান্না করতে সে ভালোবাসে, তাই এটা শিখতেও সে পছন্দ করে। কিন্তু তাই বলে হেড শেফ এটা কিভাবে সম্ভব? ইরা বলে, তোমার মাথা খারাপ হয়ে গেছে দিদি, আমি তেমন কিছু পারি না। তুমি যেহেতু বলছো তোমার অফিসের জন্য রান্না করতে, সেটা আমি এমনিতেই করে দেব। তোমার চিন্তা নেই, এর জন্য আমাকে আলাদা চাকরি দিতে হবে না। কিন্তু দিয়া নাছোড়বান্দা, তুই যা পারিস আজকাল অনেকেই তা পারে না। নতুন ধরনের রান্নার জন্য আমার লোক আছে, কিন্তু তোর হাতের জাদু তো কেউ এনে দিতে পারবে না। তুই ভেবে দেখ, আমার কিন্তু তোকে চাই। দিয়ার কথায় কি যেন ছিল, তাই ইরা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বাবাইয়ের বাবার সাথে কথা বলে জানাবো দিদি। ইরার গলায় স্বামীর প্রতি আনুগত্য বা ভয় নেই, আছে সম্মান আর শ্রদ্ধা। দিয়া সামনে থেকে উঠে যায়। ইরাও বাড়ির পথ ধরে। দরজার সামনে আসতে পেছন থেকে ডাক। দিয়া একটা বড় ব্যাগ ইরার হাতে ধরিয়ে দেয়। আজ অনেক দেরি হয়ে গেছে এই বেলা, এটা দিয়ে চালিয়ে নিস। ইরা মুখে ধন্যবাদ দিল না, কিন্তু চোখে অনেক কিছুই বুঝিয়ে দিল। বাবাই বারবার ঘর বারান্দা করছে। দোলামাসি চলে এসেছে, কিন্তু মা এখনো আসছে না। ওর খুব খিদে পাচ্ছে। দোলামাসি রান্নার জন্য কী সব নিয়ে বসেছে। মা ছাড়া এতক্ষণ সে আগে কখনো থাকেনি। বাবাও ঘরে নেই, তাই ওর খুব খারাপ লাগছে। শুভ সামনের কাঁচা বাজারে এসেছে, এই সময় কিছু সবজি পাওয়া যায়। সে তাই ছুটির দিন দুপুর পরে বাজারে একটু ঘুরে যায়। ইরাকে আসতে দেখলো শুভ, হাতে একটা বড়সড় ব্যাগ। ইরার মুখে ক্লান্তি ফুটে উঠেছে। মেয়েটার অনেক খাটুনি পড়ে যাচ্ছে এখন। শুভর মাঝে মাঝে মনে হয় ইরাকে কাজ ছেড়ে দিতে বলবে, কিন্তু আবার ভাবে ওর যে আয় তাতে তো আর সারা মাস যায় না, তাহলে কিভাবে চলবে? নিজেকে নিয়ে খুব হীনমন্যতায় ভোগে শুভ, কিন্তু ইরার হাসি মাখা মুখ দেখে খুশি থাকতে চায়। ইরা কাছাকাছি চলে আসার পর শুভ ওর হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। ইরার ইচ্ছে করছে এখনই শুভকে সব খুলে বলে, কিন্তু রাস্তায় তো সব বলা যায় না। বাড়ি ফিরে ইরা ব্যাগ থেকে খাবারগুলো বের করে তাদের 5 জনের ভরপেট খাবার আছে। দোলা তেমন কিছু রান্না করেনি, শুধু ডাল সেদ্ধ বসিয়েছিল। ইরা ওকে বলে সবার থালা নিয়ে ঘরে আসার জন্য, রাতে ডাল রান্না করবে। ইরা বাথরুমে ঢুকে যায়। একটু ঠান্ডা জল মাথায় পড়তে শরীর শিরশির করে ওঠে। দিদির কথাগুলো কানে বাজে। সত্যি কি সে পারবে বাইরে কাজ করতে? ইরা বেরিয়ে দেখে সবাই ওর জন্য বসে আছে। ইরা চুলে একটা গামছা পেঁচিয়ে সবার সাথে খেতে বসে। দোলা বুদ্ধি করে কয়েকটা লেবু, পেঁয়াজ আর মরিচ নিয়ে বসেছে। ইরা হাত দিয়ে গত বছর করা জলপাইয়ের আচারটা নিয়ে নেয়। শুভ আচার দিয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে। শুভ খেতে খেতেই বলে, আজ কি কোনো বিশেষ দিন নাকি? ইরা সুযোগ পেয়ে সকাল থেকে যা যা হয়েছে সব বলে যায়। শুভ আর দোলা খাওয়া ভুলে মগ্ন হয়ে ইরার কথা শোনে।
দোলা দেখে এসেছিল কিছুটা, কিন্তু এত কিছু হয়ে গেছে বুঝতে পারিনি। ইরা দিদির বলা কথাগুলো বলে চুপ হয়ে যায়। দোলা ওর হাত খামচে ধরে বলে, তুই না করিস না, কাজ করবি বলে দে। কথাটা বলেই চুপ করে যায়। শুভর মুখের দিকে তাকিয়ে শুভ বসে আছে, তবে নির্বিকার। ও কি হ্যাঁ বলবে নাকি না বলবে? ইরা যেমন মেয়ে স্বামীর উপর একটা কথাও বলবে না, কিন্তু এমন সুযোগ কজন পায়? দোলার গলা দিয়ে খাবার নামছে না, ওর খুব চিন্তা হচ্ছে। বাচ্চাদের অবশ্য এই দিকে ভ্রুক্ষেপ নেই, ওরা খুব তৃপ্তি নিয়ে খেয়ে উঠল। ইরা সব গুছিয়ে একটু বিশ্রাম নিতে এসেছে। বাবাই দিশার সাথে দোলার ঘরে আছে, টিভি দেখছে দুজন। শুভ বিছানায় শুয়ে আছে, ইরা ওকে কিছু জিজ্ঞেস করছে না। ইরা পাশ ফিরে শুয়ে আর কিছুক্ষণের মধ্যেই ঘুমে তলিয়ে যায়। ইরার গুণ আছে, এটা এই কবছরের শুভ খুব ভালো বুঝতে পারছে, কিন্তু ও কি পারবে এত বড় দায়িত্ব নিতে? দিয়া সম্পর্কে শুভ ইরার মুখে যতটুকু শুনেছে, এতে মনে হয়েছে সে মানুষ ভালো, কিন্তু তার স্বামী বা অফিসের বাকিরা তারা কেমন? ইরাকে হেনস্থা করবে না তো? ইরা একা কাজ করতে গিয়ে কোনো বিপদে পড়বে না তো? হাজারটা প্রশ্ন আসছে, কিন্তু কোনো উত্তর নেই। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা। ইরা সবার জন্য চা আর মুড়ি ভেজে নিয়েছে। বাচ্চারা মুড়ি খেয়ে পড়তে বসেছে শুভর কাছে। বাবাই এই মাস থেকে একটা অঙ্কের টিচারের কাছে পড়তে যায়। স্কুল ছুটির পর সেখানেই থাকে, দিশাও সেখানে পড়ে। এতে করে ইরা 1 ঘন্টা বেশি সময় থাকতে পারে দিয়ার বাড়িতে। ইরা মনে মনে ভাবে দিদির অনুষ্ঠানের জন্য সাহায্য করবে, যদি দরকার হয় রান্না করে দেবে বাড়ি থেকে। আজ রাতের জন্য কিছু রান্না করা নেই, তাই ইরা সময় নষ্ট না করে রান্নাঘরের দিকে যায়। বাজারের ব্যাগটা দোলা গুছিয়ে রেখেছে, এসব কাজ সে খুব ভালো পারে। চোখের নিমেষেই মাছ কাটা, মশলা বাটা, সবজি কাটা হয়ে যায়। ইরা একটা পেঁপে আর কাঁচা লঙ্কা নিয়ে বসেছে কাটার জন্য। ইরাকে বাইরে দেখে দোলা বলে, আজ ফেরার সময় কিছু ছোট মাছ এনেছিলাম, তুই একটু চচ্চড়ি করে দিবি, খুব ভালো হয় তোর হাতের ছোট মাছের চচ্চড়ি। ইরা হাসি মুখে বলে, নিয়ে আয়, আর একটু ডাল বেটে দে। বাড়ির উত্তর দিকে পুকুরের পাশে ছিল একটা পেঁপে গাছ। সেই পেঁপেগুলো পাকলে কেমন যেন পানসে লাগতো, তাই মা ওই গাছের পেঁপে তরকারিতেই ব্যবহার করত। ইরা একদম পেঁপে খেতে পছন্দ করতো না, তাই মা কৌড়া করে খাওয়াতো। ও না জেনে পেঁপের কৌড়া দিয়েই 1 থালা ভাত খেয়ে নিত। আজ সে এই পদটাই রান্না করবে। মা অবশ্য ঘরে বানানো ডালের বড়ি দিত, কিন্তু সে বড়ি পাবে কোথায়, তাই ডালের বড়া দিয়েই করবে। ইরা এক চুলায় একটা কাঁচা কলা আর একটা আলু সেদ্ধ বসায়। পেঁপে খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেটার দিয়ে কুড়িয়ে নেয়। আলু ছোট ছোট টুকরো করে কেটে নেয়। কড়াইয়ে অল্প তেল দিয়ে পেঁপেটা অল্প হলুদ আর লবণ দিয়ে ভাপ নিয়ে নেয়। দোলার ডাল বাটা হয়ে গেছে, এবার সে পেঁয়াজ কাটছে। মুসুর ডাল বাটাটা হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ছোট ছোট কয়েকটা বড়া করে নেয়। ছোট করে কাটা আলুগুলো ওই তেলে একটু ভেজে তুলে রাখে। এবার কড়াইয়ে আরও একটু তেল দিয়ে মেথি, তেজপাতা আর শুকনা মরিচ ফোড়ন দেয়। এরপর একে একে সব মশলা দিয়ে দেয়। একটু আদা, জিরা বাটা, হলুদ আর মরিচের গুঁড়ো, অল্প গরম জল দিয়ে কষিয়ে নেয়। তারপর মশলা তেল ছাড়া হয়ে এলে পেঁপেটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে রান্না করে। আলুটাও এর মধ্যে দিয়ে দেয়। সব সেদ্ধ হওয়ার জন্য অল্প জল আর উপর দিয়ে কয়েকটা কাঁচা মরিচ আর ডালের বড়াগুলো দিয়ে অল্প আঁচে ঢেকে দেয়। বাবাই ডালের বড়া খেতে খুব পছন্দ করে, তাই একটা বাটিতে কয়েকটা বড়া ওদের ঘরে দিয়ে আসে। একটু মুখন্তি হয়ে যায়। কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে। খোসা ছাড়িয়ে আলুর সাথে কলাটা অল্প লবণ দিয়ে ভালোভাবে মেখে একপাশে রেখে দেয়। পেঁপের কৌড়া হয়ে গেছে। এবার অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেয়। আবার কড়াই বসায়, একটু কালো জিরা আর শুকনা মরিচ ফোড়ন দেয়। মেখে রাখা কলা সেদ্ধটা দিয়ে দেয়। অল্প একটু হলুদ ছিটিয়ে দেয় আর একটু সরিষার তেল। অল্প আঁচে নাড়াচাড়া করে নামিয়ে নেয়। কাঁচা কলার ভর্তা। দোলা ছোট মাছগুলো ইরার সামনে রেখে পাশে বসে। 5 মিশালি ছোট মাছ, পুঁটি, চিংড়ি, কাচকি, মলা আর ট্যাংরা। ইরার মনে পড়ে বাড়ির পাশের পুকুরে সারা বছর এই মাছগুলো পাওয়া যেত। মাঝি পাড়ার কালু চাচা প্রতি মাসে একবার জাল ফেলতো। আমাদের পুকুরে বাবার খুব মাছ ধরার শখ ছিল, তাই বেশ কিছু মাছের পোনা ছেড়ে দিতেন পুকুরে। নিজে দেখভাল করতেন সেগুলোর। কালু চাচার জালে একটু ছোট সাইজের পোনা মাছ উঠলে সেগুলো আবার জলে ফেলে দেওয়া হতো। রাখা হতো ছোট মাছগুলো আর হয়তো কিছু জিওল মাছ, সেগুলো দিয়ে পাতলা ঝোল করতো মা। আর ছোট মাছগুলো ধুয়ে বেছে একটা পদ করতো, নাম পাতা পোড়া চচ্চড়ি। ছোট মাছগুলোর উপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ আর শুকনা মরিচের গুঁড়ো, লবণ আর সরিষা তেল দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নিত। কয়েকটা কাঁচা মরিচ চিড়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতো। বাড়ির পেছনের কলা গাছের সারি, সেখান থেকে কয়েকটা পাতা এনে ধুয়ে একটু আগুনে তাতিয়ে নিত। তারপর একটা কড়াইয়ে একটা কলা পাতা বিছিয়ে এর উপর মাছগুলো দিয়ে দিত। ওপর থেকে আরও একটা কলাপাতা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে দিত। চুলা নিভু নিভু আগুনে মাছ রান্না হতো। কিছু সময় পর আবার পাতা উল্টে দিয়ে ঢাকা দিয়ে রাখতো কিছুক্ষণ। চুলার আঁচ তখনও নিভু নিভু। একদম খেতে বসার সময় কড়াইয়ের ঢাকনা খোলা হতো। কলা পাতা পোড়ার গন্ধ, সাথে তাজা মাছের
ঝাল মিলেমিশে একটা অদ্ভুত স্বাদ হতো। ইরার কথা শুনে দোলা দীর্ঘশ্বাস ফেলে। কোন ঘরের মেয়ে আজ কি করে খাচ্ছে? তবে দিদির কথাটা যদি সত্যি হয় তাহলে হয়তো ওর ভাগ্য ফিরবে। দোলা ইরাকে তাড়া দেয়। এখন সেই সময় নেই রে, যা পারিস একটা কিছু করে নে, রাত হয়ে যাচ্ছে। ছেলে মেয়েগুলো বসে আছে। দোলা এক চুলায় ভাতের হাঁড়ি বসায়। ইরা মাছগুলোতে মায়ের মতোই সব মশলা মাখিয়ে সরাসরি কড়াইয়ে একটু তেল দিয়ে বসিয়ে দেয়। আর যে বাটিতে মেখেছিল সেই বাটি ধোয়া একটু জল দিয়ে কড়াইয়ে ঢাকনা দিয়ে দেয়। চুলার আঁচ কমিয়ে নেয়। 15-20 মিনিট পর কড়াই নামিয়ে নেয়। এর মধ্যে অবশ্য একবার নাড়িয়ে দিয়েছিল আর একটু সরিষার তেল দিয়ে ঢেকে রেখেছিল। বাবাই হু হা করছে ঠিকই, কিন্তু সেই ঝাল চচ্চড়ি খাচ্ছে। দিশা অবশ্য পেঁপের কৌড়া দিয়েই খেয়ে নিয়েছে। শুভ অন্যান্য দিন খেতে বসে অনেক কথা বলে, আজ তেমন কিছু বলছে না। দোলা ইরা দুজনেই ব্যাপারটা বুঝতে পারছে কিন্তু কিছু বলছে না। যেহেতু ওরা নিচে বসে খায় তাই খাওয়ার পাট চুকে গেলে ইরা ঘরটা একবার মুছে নেয়। শুভ শোয়ার ব্যবস্থা করছে। দোলা ইরাকে ইশারায় ডেকে নেয়, বলে, একবার জিজ্ঞেস করিস কি করবি? দিদিকে তো জানাতে হবে। মানুষটা নিশ্চয়ই অনেক আশা নিয়ে বসে আছে। ইরা মাথা নাড়িয়ে ঘরে চলে আসে। বাবাই ঘুমিয়ে পড়েছে। শুভ একটা কাগজে কি যেন লিখছে। ইরা সাহস করে জিজ্ঞেস করে, তুমি তো কিছু বললে না। কাল দিদিকে কি বলবো? যদি অফিসে কাজের কথা বলে আমি কি করব? এতগুলো প্রশ্ন একসাথে শুনে শুভ ইরার দিকে তাকায়। মেয়েটা কি ভাবছে সে বুঝতে পারে। দিয়াকে সে পছন্দ করে, তাই মুখের উপর না বলে দিতে পারবে না। শুভ একটা মুচকি হাসি দিয়ে বলল, দিয়া দিদি তোমার গুণের কদর করতে চাইছে, তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ করে দিয়েছে। আমার মনে হয় তুমি পারবে। আমি তোমাকে না করব না, তোমাকে সাহায্য করতে না পারলেও তোমাকে আটকে রাখবো না, কিন্তু তাদের সাথে একবার কথা বলে দেখতে চাই। শুভর গলায় কোনো প্রভুত্ব ফলানোর আভাস নেই, উল্টে স্ত্রীর প্রতি বিশ্বাস স্পষ্ট। আবার কপালে চিন্তার ভাঁজ। ইরার বুকের ওপর থেকে একটা ভারী পাথর নেমে যায়। সে একবার চেষ্টা করার সুযোগ পাচ্ছে, এতেই সে খুশি। এই খবরটার জন্য আরেকজন খুব আগ্রহ নিয়ে বসে আছে। সে এক মুহূর্ত সে অপেক্ষা করলো না। দোলার ঘরের কড়া নাড়া দিতেই দোলা দরজা খুলে দিল। ইরার মুখের হাসি সব বলে দিচ্ছে। তারপরও মুখে কিছু না বলে শুধু মাথা নাড়ানো দেখে দোলা বুঝে যায় ইরার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভোরের আলো এসে ইরার মুখে পড়ছে। অন্যান্য দিনের মতোই আজকের সকাল হচ্ছে, কিন্তু ইরাবতী নামের মেয়েটার জীবনে আজ এক নতুন সকাল। প্রত্যন্ত গ্রামের স্বল্পশিক্ষিত মেয়েটা আজ একটা চাকরির সুযোগ পেয়েছে। সংসারের অভাব দূর করতে যে মেয়েটা রাঁধুনির কাজ শুরু করেছিল, সেই পরিচয় আজ নতুন দিগন্ত ছুঁতে চলেছে। ইরা প্রতিদিনই ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নেয়, তারপর বাবাইকে স্কুলের জন্য তৈরি করে। শুভর সকালের খাবার করে দিয়ে কাজে যায়। আজকেও তার ব্যতিক্রম করছে না। তবে শুভ আজ তার সাথে দিয়ার বাড়ি যাবে। বাবাই আর দিশা দোলার সাথে স্কুলে বেরিয়ে যায়। শুভ ইরার হাত ধরে বলে, তোমার জন্য খুব চিন্তা হচ্ছে ইরা। যদি কাজের জায়গায় কোনো অসুবিধা অনুভব করো তাহলে এক মুহূর্ত না ভেবে চলে আসবে। আমি একটু কষ্ট করে হলেও চালিয়ে নেব। তুমি কিন্তু বেশি চিন্তা করতে যেও না। ইরা মুচকি হেসে বলে, তার বলতে দেখে যদি মনে হয় পারবো তবে শুরু করব, না হলে দিদির বাড়ির কাজ করে চলে আসব। আমার এত চাহিদা নেই। তোমাকে আর বাবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারলেই আমি খুশি। দিয়ার বক্সগুলো খালি নিয়ে যেতে ইরার খারাপ লাগছে, তাই গতকালে রান্না করা ছোট মাছ চচ্চড়িটা নিয়ে নেয়। এত বড় বক্স ভরে দেওয়ার সামর্থ্য ইরার নেই, তাই যতটুকু আছে ততটুকুই নিয়ে যায়। কলিং বেলের শব্দ শুনে দিয়া দরজা খুলে দেয়। ইরার পাশে একজন যে শুভ এটা বুঝতে দিয়ার বেশি সময় লাগে না। শুভকে বসার ঘরে বসতে বলে দিয়া ভেতরে চলে যায়। ইরা এসে সকালের খাবার করলেও দিয়া একটু চা বসায় দুজনের জন্য। শুভ এসেছে বলে চায়ের জলটা বাড়িয়ে দেয়। ইরা দিয়ার হাত থেকে কাপটা নিতে চাইলে দিয়া বলে, একদম না, এখন তুই আমার রান্নার লোক হিসেবে আসিসনি। আমরা আগে তোর সাথে মিটিং করব, তারপর তুই রান্নাঘরের কাজে আসবি। দিয়ার কথা শুনে ইরা ফিক করে হেসে ফেলে। মানুষটা এত মজার কথা বলে যে না হেসে পারা যায় না, কিন্তু রায়ান দাদাকে দেখে সে সত্যি অবাক হয়। অফিসের পোশাক পরে ঘর থেকে বেরিয়েছে। ইরাকে ডেকে বলল, আগে তোমার সাথে মিটিং শেষ করে আমি কাজে যাব, তাড়াতাড়ি বসার ঘরে এসো। দিয়া কাপে চা ঢেলে আর কিছু হালকা খাবার সাজিয়ে নিয়ে বসার ঘরে আসে। ইরা লক্ষ্য করে 4 কাপ চা আছে সেখানে। এত কিছু সে কল্পনাও করেনি। রায়ান দাদাই কথা শুরু করে, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে খাবারের ব্যবস্থা থাকে। আমাদের পরিচিত কিছু রান্নার লোক আছে যারা আলাদাভাবে অন্যের সাথে কাজ করে, কিন্তু আমরা চাচ্ছি নিজেদের আলাদা ক্যাটারিং সার্ভিস চালু করতে, যেখানে আমাদের নিজস্ব রান্নার লোক থাকবে আর ইরা সব কিছুর তদারকি করবে। প্রধান দায়িত্বে থাকবে ওর নিজের আইডিয়া আর রেসিপিগুলো ব্যবহার করে আমাদের পাশে থাকবে। এর জন্য
তাকে মাস শেষে একটা বেতন আর প্রতিটি ইভেন্টে লাভের হিসেবে কিছু টাকা দেওয়া হবে। আগে দিয়া এই দিকটা দেখতো, কিন্তু এখন একটু অসুস্থ আর পরেও বেশ কিছুদিন বাইরে কাজ করতে পারবে না, তাই ও বাড়ি থেকেই সব দেখবে। ইরাও এখান থেকে ওর সাথে কাজ করবে, তবে যেদিন অনুষ্ঠান থাকবে সেদিন রান্নার জায়গায় যেতে হবে। চাইলে শুভ যেতে পারে, আমাদের গাড়ি ওর যাতায়াতের ব্যবস্থা করবে। তবে একটা শর্ত, ইরা আগামী 1 বছর শুধু আমাদের সাথেই কাজ করবে, তারপরও যদি চায় নিজের মতো আলাদা কিছু করতে পারবে। রায়ানের কথাগুলো শুভ খুব মনোযোগ দিয়ে শুনল। একেই হয়তো বলে পারফেক্ট প্রেজেন্টেশন, কোনো ফাঁক ফোকর নেই, সবটাই স্পষ্ট। আর সবচেয়ে বেশি যেটা স্বস্তির সেটা হলো দিয়ার সাথে এই বাড়িতেই সব মিটিং বা আলাপ আলোচনা হবে। ইরাকে একা কোথাও যেতে হবে না। শুভ আড়ালে একটা দীর্ঘশ্বাস ফেলে। ইরা মনে হয় এই পরীক্ষায় উতরে যেতে পারবে। ইরা চুপচাপ বসে শুনল দাদার কথাগুলো। এই বাড়ি থেকেই যদি হয় তাহলে ওর কোনো অসুবিধা হবে না, দিদি তো পাশে থাকবে। কিন্তু শুভ যা বলবে সেটাই হবে। শুভর উপর ইরার অগাধ আস্থা। ইরা যদি নিজের রান্নায় সবার মন জয় করে নিতে পারে তাহলে তো খুবই ভালো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ওর জন্য যদি কোনো ক্ষতি হয় সেটা আমার খুব খারাপ লাগবে। তাই আপনারা সব সময় ওর পাশে থাকবেন, ওকে কাজটা শিখিয়ে দেবেন, এতটুকুই চাই। শুভর উত্তর শুনে দিয়ার মুখে হাসি ফুটে ওঠে। ইরা জীবনে একজন সত্যিকারের জীবন সঙ্গী পেয়েছে। এমন মানুষ পাশে থাকলে কেউ পিছিয়ে থাকে না। রায়ান শুভর হাত ধরে ওকে আশ্বস্ত করে। চায়ের কাপ শেষ করে ইরা উঠে যায়। এবার মিটিং শেষ, আমার কাজের সময় শুরু হয়ে গেছে। আমি যতই অন্য কাজ করি না কেন এই বাড়ির রান্নার কাজ সবার আগে শেষ করব। ইরা ভোরের দিকে চলে যায়। রায়ান শুভর সাথে আরও কিছুক্ষণ কথা বলে। একটা মাস্টার্স পাশ করা ছেলে ছোট একটা চাকরি করে সংসার চালাচ্ছে। ছেলেটার ভদ্র মার্জিত নম্র স্বভাব সহজেই মানুষের কাছে ওকে আলাদা করে দেয়। রায়ানের শুভকে ভালো লাগে। ঘড়িতে সময় প্রায় 10টা। রান্নার কাজ শেষ করে ইরা দিয়ার সাথে বসবে। অনুষ্ঠানের আর মাত্র 4 দিন বাকি। অন্যেরা বাকি কাজ দেখছে, তারা দুজন রান্নার দিকটা দেখবে। টেবিলের উপর ছোট বাটি দেখে দিয়া অবাক হয়। ইরাকে জিজ্ঞেস করায় বলে, কাল রাতে একটু ছোট মাছের চচ্চড়ি করেছিলাম, তাই তোমার জন্য নিয়ে এসেছি। দিয়া একটু মুখে দিয়েই বলে, আজ অন্য কিছু করতে হবে না, আমি এটা দিয়েই খাবো। ইরা হেসে বলে, ঠিক আছে, রাতের জন্য কিছু করে দিচ্ছি। দিদির বাড়ির বাজার করে দিয়ে যায় অফিসের একটা ছেলে। ইরা একটা কাগজে আগের দিন সব লিখে রেখে যায়, সেই মতোই বাজারে আসে। আজকে রান্নাঘরে কাঁঠাল দেখে ইরা খুশি হয়। একদিন দিদি গল্প করতে করতে বলেছিল তার নাকি কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে করছে। অনেক আগে দিদির মা রান্না করে খাইয়েছিল। গর্ভবতী মেয়েদের সব খাওয়ার ইচ্ছে পূরণ করতে হয়, কথাটা ইরার মাথায় ঘুরছিল তখন থেকেই। তাই কাল বাজারের ফর্দে কাঁচা কাঁঠাল লিখে রেখেছিল। তবে ছেলেটা বুদ্ধি করে কেটে রাখা প্যাকেট নিয়ে এসেছে। দোলা বলেছিল শহরে নাকি সব সবজি কেটে বিক্রি করে। আজ ইরা নিজের চোখে দেখলো। ইরার হাতে বেশি সময় নেই, তাই মনে মনে সব গুছিয়ে নেয়। এক চুলায় কিছু ছোট আলু সেদ্ধ বসিয়ে দেয়। অন্যদিকে কাঁঠালগুলো ভালোভাবে ধুয়ে একটু তেল আর অল্প লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নেয়। নিশ্চিন্তপুরে ইরাদের বাড়িতে 2টো কাঁঠালের গাছ ছিল। বাড়ির উঠানে ছিল একটা আর ঘরের পেছনে ছিল একটা। মা বলতো উঠানের গাছটা ইরা ঠাকুমার হাতে লাগানো। তার খুব গাছ পোতার নেশা ছিল। এই বাড়ির বেশিরভাগ গাছ তার হাতে লাগানো। কাঁঠাল গাছের মুচি আসার পর থেকেই খাওয়া শুরু হয়ে যেত। মুচি হলো একদম ছোট ছোট কাঁঠাল, একটু টক স্বাদ, ঝাল লবণ দিয়ে খেতে খুব ভালো লাগে। স্কুল থেকে ফেরার পথে জামার কোচর ভর্তি করে বড়ই নিয়ে আসতো ইরা আর চম্পা। তারপর সেগুলো একটা হামান দিস্তায় নিয়ে কিছুটা লবণ, মরিচ আর কাঁঠালের মুচি দিয়ে ভর্তা করে নিত। মাঝে মাঝে মাও বলতো, আমাকে একটু দিস। বৈশাখ মাসে কাঁঠাল একটু বড় হলে সেটা দিয়ে নিরামিষ তরকারি হতো। কোনোদিন ডালের বড়া দিয়ে, তো কোনোদিন সরিষা বাটা দিয়ে, মাঝে মাঝে কুচো চিংড়ি দিয়েও রান্না করত। মায়ের হাতের সেই স্বাদ ইরার হাতে আসে না, কিন্তু তারপরও সে করতে চায়, না হলে হয়তো এই রান্নাগুলো হারিয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ার হাত খালি, ফোন দেখছে। তাই ইরা দিদিকে বলে, আমাকে কয়েকটা বড়া দিস, আমার খুব ভালো লাগে। ইরা হাসি মুখে রান্নাঘরে ঢুকে যায়। ইরার মা অবশ্য অন্য ডাল দিয়ে বড়া করতো, কিন্তু ইরা মসুরের ডাল দিয়ে কয়েকটা ছোট ছোট বড়া করে নেয়। কাঁঠাল ভাপ দেওয়া হয়ে গেছে, এবার মূল রান্না। আলুগুলো আগে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেয়। তারপর সেই কড়াইয়ে আবার খানিকটা তেল দিয়ে তাতে জিরা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দেয়। আদার জিরা বাটা দিয়ে একটু কষিয়ে নেয়। অন্যদিকে একটা বাটিতে কিছুটা হলুদ, মরিচ আর ধনের গুঁড়ো, কিছুটা গরম জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেয়। তারপর সেটা কড়াইয়ে দিয়ে অল্প আছে কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকে। মশলা কষানো হয়ে গেলে কাঁঠাল আর আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নেয়। তারপর প্রয়োজন মতো গরম জল আর লবণ দিয়ে একটু ঢেকে দেয়। ঝোল ফুটে উঠলে ডালের বড়া আর কিছু কাঁচা মরিচ
দিয়ে চুলার আঁচ কমিয়ে রাখে, এক ফাঁকে একটু চিনি দিয়ে দেয়, ঘি আর গরম মশলা দিয়ে চুলা বন্ধ করে ঢেকে রাখে। আর কিছু করতে হবে কিনা ভাবতে ভাবতে ফ্রিজ খুলে ফ্রিজে ডাল রান্না করা আছে আর কয়েকটা বেগুন আছে। রায়ান দাদা বেগুন খুব পছন্দ করে, তাই ইরা একটু ডিম বেগুন পোড়া করবে বলে ভাবে। সময় প্রায় 12টা বাজছে, বাচ্চাদের নিয়ে আসতে হবে, কিন্তু কাজ তো শেষ হয়নি। দিয়া বাইরে থেকে ইরাকে ডাকে, বাচ্চাদেরই এখানে চলে আয়, একটা বাবুর্চি আসবে কিছুক্ষণ পর, তোর সাথে কথা বলতে, রান্নাটা তাড়াতাড়ি গুছিয়ে নে। এমন সময় কলিং বেল। দোলা এসেছে। ইরা দৌড়ে গিয়ে ওকে বলে বাচ্চাদের নিয়ে এখানে চলে আয়। দোলা কিছু না বলে বেরিয়ে যায়। ও ইরাকে খুব ভালোভাবে বোঝে, ইরার চোখের ভাষা ওর খুব চেনা, তাই অনেক না বলা কথাই ও বুঝে যায়। একটা বেগুনের গায়ে অল্প একটু সর্ষে তেল মাখিয়ে পুড়ে নেয় ইরা। অন্য চূড়ায় একটা কড়াইয়ে অল্প তেল দিয়ে একটা ডিম ঝুরি ভাজি করে। তারপর সে কড়াইয়ে কিছুটা সর্ষে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি হালকা করে ভেজে নেয়। তারপর পুড়ে রাখা বেগুন খোসা ছাড়িয়ে কড়াইয়ে দিয়ে দেয়, সাথে ঝুরি করে রাখা ডিমগুলো। অল্প একটু লবণ আর কিছুটা ধনে পাতা দিয়ে নামিয়ে নেয়। গরম ভাতের সাথে খুব ভালো লাগে ডিম বেগুন পোড়া। ইরা রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে দেখে বাবাই আর দিশা চলে এসেছে। দোলার আজ অন্য বাড়ি যাওয়ার তাড়া নেই, তাই সে একটু বসে জিরিয়ে নিচ্ছে। দিয়া স্নান করে একটা সুন্দর সালোয়ার কামিজ পরে এসেছে। ইরার হাতে একটা প্যাকেট দিয়ে বলে, গেস্ট রুম থেকে একটু ফ্রেশ হয়ে এটা পরে নে, বাইরের লোকের সামনে সবসময় নিজেকে গুছিয়ে রাখতে হবে। এখন থেকে এটা যেহেতু তোর অন্য কাজের জায়গা, তাই নিজেকে একটু সাজিয়ে রাখবি। ইরা লজ্জা পেয়ে যায়। সত্যি তো, তার একটুও খেয়াল নেই তার শাড়িতে তেল মশলার দাগ লেগে আছে। এভাবে কি কারোর সামনে যাওয়া যায়? সে দিদির দেওয়া শাড়িটা নিয়ে অন্য ঘরে চলে যায়। দিয়া বাচ্চাদের কিছু ফল খেতে দেয় আর রান্নাঘরে ঢুকে রাইস কুকারে ভাত বসিয়ে দেয়। দোলা বসার ঘর মুছে শোয়ার ঘরের দিকে তাকায়। একটা গোলাপি রঙের শাড়ি পরে সামনে দাঁড়িয়ে আছে ইরা। কে বলবে এই মেয়েটা দোলার সবচেয়ে কাছের মানুষ? ইরাকে খুব সুন্দর লাগছে। একটা হাত খোপা আর একটা লাল টিপ, এতে অসামান্য লাগছে মেয়েটাকে। বাবাইও মুগ্ধ হয়ে দেখছে তার মাকে। মা এমন শাড়ি আগে পরতো, কিন্তু এখন আর পরে না। মাকে খুব ভালো লাগছে। কলিং বেলের শব্দ শুনে সবাই হুড়মুড়ি করে ওঠে। দিয়া রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, ওদের বসার ঘরে বসতে বল, আমি আসছি। দোলা দরজা খুলে দিয়ে ওদের ঘরে বসায়। দিয়ার খুব খিদে পেয়েছিল, তাই একটা বাটিতে অল্প তরকারি নিয়ে খেয়েছে। বাচ্চাগুলোর সামনে খায়নি, ওদের যদি খারাপ লাগে তাই। দিয়া একটা ফাইল আর ইরাকে সাথে নিয়ে বসার ঘরে যায়। দোলাকে ডেকে বলে, বাচ্চাদের জন্য ভাত রান্না হয়ে গেছে, ওদের একটু ফ্রেশ করিয়ে খেতে দিবি, আর গেস্ট রুমে থাকবি ওদের নিয়ে। ইরা দিয়ার পাশের সোফায় বসে। সেদিন যারা এসেছিল তাদের মধ্যে দুজন আছে আর একজন নতুন। দিয়া সবার সাথে পরিচয় করিয়ে দেয়। সুমন ইরাকে সাহায্য করবে রান্নার কাজে, আর আদি সব বাজার সদাইয়ের দায়িত্বে থাকবে। শোভা ফিনান্সিয়াল ব্যাপারটা দেখছে, সব দেখে অফিসে বিল দিতে হবে তার। এবার ওরা লিস্ট মিলিয়ে একটা মোটামুটি রান্নার ধারণা করে নেয়। যেহেতু মেনুটা ইরার করা, তাই সে রান্নাটা মুখ বুঝিয়ে দিচ্ছে সুমনকে। এই যেমন সবজির মধ্যে ছোট করে মুরগির মাংস দেওয়া হবে, সাদা পোলাওয়ের সাথে বুটের ডালের মধ্যে কিমা করে খাসির মাংস দেওয়া যায়, বড় টুকরোর মাছ ভাজার পরিবর্তে রুই বা কাতলা মাছের পেটি টুকরো কাটা ছাড়িয়ে ছোট টুকরো করে ডিম আর কিছু মশলার একটা ব্যাটারে ডুবিয়ে মুচমুচে ভাজা করা যায়। চিকেন ফ্রাইটা একদম শেষে গরম গরম ভাজা হবে। অনুষ্ঠান যেহেতু রাতে, তাই পায়েসটা সবার আগে করে ফ্রিজে রেখে দিতে হবে। যেহেতু বাচ্চা থাকবে, তাই ঝালের দিকে একটু নজর দিতে হবে। আরও অনেক হিসেব নিকেশ, আরও কিছু রান্নার টিপস। সুমন ইরার বলা কথাগুলো মাথায় রাখলেও কাগজে কলমে লিখে নেয়। রান্নার উপর 2 বছরের কোর্স করে গত 6 বছর ধরে একটা হোটেলে রান্না করে। সে এখন এই কোম্পানির সঙ্গে কাজ শুরু করেছে, কিন্তু তার এর অনেক কিছুই জানা নেই। অথচ এই মহিলা কি অবলীলায় সব বলে দিচ্ছে। কতটা অভিজ্ঞতা থাকলে এভাবে করা যায়, এটাই ঘুরছে সুমনের মাথায়। আদি একটা বড় লিস্ট করে নেয়। আজ থেকেই বাজার শুরু করতে হবে। কিছু জিনিস ফোনে অর্ডার দেওয়া আছে, এবার শুধু মিলিয়ে নিতে হবে। সে এখানে 2 বছর ধরে আছে, এসব কাজে সে দক্ষ। শোভা মোটামুটি একটা অ্যামাউন্ট ঠিক করে অফিসে নিয়ে যায়। সবাই চলে গেছে, বেলা এখন প্রায় 2টো। ইরা এখনও একটা ঘোরের মধ্যে আছে। সে কি সত্যি জীবনের প্রথম মিটিংটা শেষ করেছে? কিন্তু কেউ তো তাকে নিয়ে হাসেনি বা তার মতের উপর আঙুল তোলেনি। তারপরও বুকটা ধুকধুক করছে। বেলা প্রায় 2টো। দোলা পাশের ঘরে বসে সব শুনছিল। ইরা সত্যি সবার থেকে আলাদা, সব জায়গায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই ছাড়ে। বাচ্চারা খেয়ে নিয়েছে, বারান্দায় বসে খেলছে। ইরা জলদি শাড়িটা পাল্টে নিয়ে দিয়াকে বলে, আজ অনেক দেরি হয়ে গেছে, তুমি খেয়ে নিও, আমরা এখন আসি। সত্যি তাই। ইরা রান্না করা এক বাটি তরকারি খেয়ে দিয়ার পেট একটু ভরলেও মন ভরেনি। সে রায়ানের জন্য অপেক্ষা না করেই খেতে বসে যায়। ইরার জন্য অবশ্য কিছুটা বাটিতে করে দিয়ে দেয়।
মেয়েটা তার স্বপ্নের নৌকায় একটু হাওয়ার মতো হয়ে এসেছে। স্বামী স্ত্রী মিলে যে ব্যবসাটা শুরু করেছিল আস্তে আস্তে সেটা বড় হয়ে উঠছে। ইরার উপর তার আস্থা আছে, তাই এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার ভাবেনি। মেয়েটাও যদি একটা নতুন পরিচয় খুঁজে পায় তাহলে তো সে সবচেয়ে বেশি খুশি হবে। শুভ বাড়ি ফেরে বিকেল 5টায়। অন্যান্য দিন বাবাই দুই একবার ঘর বারান্দা করে বাবার ফেরার অপেক্ষায়। আজ ইরা এই কাজ করছে। শুভকে সব না বলা পর্যন্ত ইরার মনে শান্তি হবে না। ইরা আজ একটা বিশেষ খাবার রান্না করবে, এর জন্য দোলাকে দিয়ে দুধ আর কিশমিশ কিনিয়েছে। বাড়িতে যখনই ভালো কিছু হতো মা এই খাবারটা রান্না করতো। মা বলতো এটা ইরা ঠাকুমার কাছ থেকে শেখা। বাবার খুব প্রিয় ছিল হাতে বানানো চুষির পায়েস। তখনকার সময় বিনোদন বলতে একটা সাদা কালো টিভিতে বিটিভি দেখা। পল্লী বিদ্যুতের সংযোগ দিনের বেশিরভাগ সময়ই থাকতো না। ইরার মা সেই সময়টা বসে পিঁড়ির উপর চুষি বানাতো। চুলায় দুধ জালে বসানো থাকতো। দুধ ঘন হয়ে উপরে মোটা লাল সর পড়ে যেত। চিনি বা গুড় দিয়ে বানাতো মা। ও বানাতে চাইলেই হাত দিত না মা, বলতো সব এক মাপের না হলে দেখতে ভালো লাগে না। ইরা তখন বুঝতো না খাবারের স্বাদের সাথে দেখার কি সম্পর্ক, কিন্তু এখন সে অনেক কিছুই জেনে গেছে। শুভ বাড়ি ফিরে এসেছে। ইরার মুখে সব শোনার জন্য সে নিজেও খুব উদগ্রীব। ইরা শুভকে সব বলে মন থেকে একটা শান্তি পায়। একটা হাঁড়িতে বেশ কিছুটা দুধ জাল করতে বসায়। দুধে বলক এলে চুলার আঁচ কমিয়ে দেয়। কয়েকটা এলাচি আর দুটো তেজপাতার কিশমিশ দিয়ে দেয়। এবার এটা ঘন্টাখানেকের জন্য কম আছে জাল হবে। অন্য চুলায় একটা পরিষ্কার কড়াইয়ে কিছুটা লবণ দিয়ে জল গরম করে নেয়। তারপর কিছুটা আটা এর মধ্যে দিয়ে নাড়িয়ে একটা খামির বানিয়ে নেয়। একটু গরম থাকা অবস্থায় ময়াম দিয়ে রুটি বানানোর মতো ডো মেখে নেয়। কিছুক্ষণ নরম ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখে। সন্ধে হয়ে গেছে। বাচ্চারা নিয়ম মাফিক পড়তে বসেছে। ইরা আর দোলা একটু টিভির সামনে বসেছে। সেই আটার ডো থেকে হাতের তালুর সাহায্যে ছোট ছোট চুষি বানিয়ে নেয়। একটা একটা চুষি যেন আলাদা থাকে তার জন্য উপর থেকে একটু আটা ছড়িয়ে দেয়। সবগুলো বানানো হয়ে গেলে ইরা চুলার সামনে গিয়ে দাঁড়ায়। দুধটা জাল হয়ে ঘন হয়ে এসেছে। দুধের ওপর একটা মোটা সর পড়ে আছে। ইরা এবার সব চুষিয়ের মধ্যে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দেয়। এরপর স্বাদ মতো চিনি দেয়। বেশি সময় জাল করতে হয় না। দুই একটা বলক উঠে গেলে চুলা নিভিয়ে দেয়। হয়ে গেছে চুষির পায়েস। রাতে আর বেশি কিছু করবে না। একটু বুটের ডাল আর লুচি ভেজে নেবে। আজকের দিনটাকে একটু অন্যরকম করে রাখার চেষ্টা। বাবা এর মধ্যে একবার একটু টেস্ট করে গেছে। ওর এই অভ্যেসটা একদম ইরার মতো। ছোটবেলায় মা যখন ভালো কিছু করতো নানা বাহানা করে রান্নাঘরের আশেপাশে ঘুরঘুর করতো আর চোখে দেখার জন্য উসখুস করতো। সেই মায়ের ছেলে তো মায়ের মতোই হবে। ইরা মনে মনে হাসে। ওর সামনে আরো বড় পরীক্ষা আছে, সেই প্রস্তুতি নিতে হবে তাকে। এখনকার মতো এই পর্যন্ত থাক। এর অন্তিম পর্ব আজ সন্ধ্যে 7:30টায় আমি আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।